ওই সুন্দর গ্রামটির নাম কিষণগড়। জঙ্গলের মাঝামাঝি এই সুন্দর গ্রামটি বসত। সেই গ্রামে কল্পনা আর কামেশ্বর নামের ভাই বোন থাকত। পুকুরের ওপারে একটা পাহাড়ের উপরে একটা ছোট্ট বাড়িতে থাকত। ছোটবেলাতেই ওদের মা বাবা মারা গিয়েছিল, তাই বড় ভাই কামেশ সারা গ্রামে দুধ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে বোনের ভরণ পোষণ করত। কিছুদিনের মধ্যে রাখির উৎসব আসছে। বোনকে রাখির উপহারের মতো সোনার চেন দিয়ে আশ্চর্য করে যাওয়ার জন্যে ওকে লুকিয়ে কিছু টাকা বাঁচিয়ে রাখছে। কোনোভাবে আগামী রাখিতে বোন সারা জীবন মনে রাখবে এমন একটা দামি উপহার দেওয়ার জন্যে যতটা বেশি ও দুধ বিক্রি করতে পারে অনেক পরিশ্রম করছে। রাখির উৎসব আর দুদিনের মধ্যে। ও যা টাকা রোজগার করেছিল ওটা একটা থলেতে লুকিয়ে রাখলো, আর একটা সুন্দর সোনার চেন কেনার জন্যে শহরের দিকে চলে গেল। জঙ্গলের রাস্তা দিয়ে একলাই চলে যাচ্ছিল। অন্ধকার হওয়ার পরে কিছু ডাকাতরা ওর উপরে হামলা করে দেয়। কামেশকে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিল আর সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। কামেশ সারাটা রাত রাস্তার ধারে অন্ধকারে আঘাতে মেখে রাস্তার পাশে পড়ে থাকল। পরের দিন অনেক বছর পর প্রসাদ যে জঙ্গলের রাস্তা দিয়ে গরুর গাড়িতে বাড়ি ফিরছিল, কারোর একটা ব্যথার চোটে গোঙানোর আওয়াজ শুনল। গাড়ি থেকে নেমে দেখল কামেশ খুব করুণ অবস্থায় পড়েছিল। গরুর গাড়ি করে ওর বাড়ি নিয়ে চলে গেল। আর ওর শুশ্রূষা করল, আঘাতের উপরে ওষুধ দিল। কামেশের যখন জ্ঞান ফিরল, প্রসাদকেও সব কথা জানালো। কামেশ মানে সে নদীর পাশে থাকা পাহাড়ের উপরে ছোট ঘরে সম্ভার ছেলে কামেশ নাকি? আপনি আমার বাবার নাম জানেন কি করে? আরে কামেশ, তুমি আমাকে চিনলে না? আমি প্রসাদ। কামেশ বুঝতে পেরে গেল যে ওটা কে ছিল যখন ও বিস্তারিতভাবে জানালো। ওরা দুজনে ছোট্টবেলার বন্ধু ছিল। যখন প্রসাদ ছোট ছিল, শহরে ছুতারের কাজ শেখার জন্য নিজের মামার গ্রামে গিয়ে 12 বছর পরে নিজের বাড়ি ফিরেছিল। এত পয়সা নিয়ে কোথায় যাচ্ছ? আমি 1 টাকা অর্জন করে যা জমিয়েছি সেইটাকে রাখির উপহারে বোনকে দেওয়ার জন্য সোনার চেন কিনতে যাচ্ছিলাম, কিন্তু চোরেরা আমার উপরে আক্রমণ করে আর সব লুট করে নিয়ে চলে যায়। এই কথা বলে মন খারাপ করলো। বাম বাম বেতালা হাম হারাম কারাম বেরাম বেতালা। আগে আমি যেটা লিখেছি ওটা পড়ো, ভেতরে এসো না, নাহলে মরে যাবে। আমার কথা শোনো। আমি তোমাকে রক্ষা করব, কারোর আমাকে মারার সাহস নেই। তোমার ওইটাই করা উচিত ছিল যেটা আমি বললাম। অযথা মারা গেলে। সন্ধ্যেবেলা একটু শক্তি জুগিয়ে বন্ধুকে বিদায় জানিয়ে বাড়ি চলে যায়। কল্পনা দাদার এত চোট খেয়েছে দেখে খুব দুঃখ পেল। পরের দিন রাখির উৎসব। যখন দাদাকে রাখি বাঁধার জন্য তৈরি হচ্ছিল, প্রসাদ ওদের বাড়ি এলো। ও কল্পনার হাতে রাখি বাঁধিয়ে ওকে উপহার স্বরূপ একটা সোনার চেন দেয়, যেটা কামেশ দিতে চেয়েছিল। আমার এত দামি উপহার চাই না, তোমার আশীর্বাদই যথেষ্ট। আমি তোমার বড় ভাই নই, তাই তুমি এই উপহারকে আমার থেকে নিচ্ছ না যেটা আমি দিচ্ছি। তোমার মনে আছে তোমার দাদা আর আমি যখন খেলতাম, আমরা খুব ছোট ছিলাম। হ্যাঁ বোন, সে আর কেউ না, আমার ছোটবেলার বন্ধু প্রসাদ। হ্যাঁ, মনে পড়লো। প্রসাদ দাদা, কেমন আছো তুমি? নিজের ছোটবেলার দিনটাকে মনে করে অনেকক্ষণ কথা বলে প্রসাদ বাড়ির দিকে যখন বেরিয়ে যাচ্ছিল, আমি যার কোনো ভাই বোন নেই, এই উৎসবে রাখি বেঁধে তুমি আমার বোন হয়ে গেলে। আমি দিব্যি দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ভাই হয়ে তোমার রক্ষা করব, সত্যি। এই কথা বলে ও বাড়ি চলে যায়।
কামেশ আর কল্পনা এই কথাটা শুনে খুব খুশি হয়। চোরেদের মার খাওয়ার দরুন কামেশের কাঁধে ব্যথা ছিল। কিছুদিন দুধের ভার ও উঠাতে পারছিল না। গ্রামে গ্রামে ঘুরে দুধ বিক্রি করা খুব মুশকিল হচ্ছিল। পড়োশী গ্রাম কৈলাসপুরে গরু চড়ানোর কাজ আছে শুনে কৈলাসপুরের গ্রাম প্রধানের ছেলে মহিদরের কাছে চাকরি করতে শুরু করলো, যার থেকে ওর ভালো রোজগার হয়ে যাবে। গ্রাম প্রধান খুব ভালো লোক ছিল, কিন্তু ওর ছেলে মহিদর খুবই রাগী স্বভাবের ছেলে ছিল, যে উপরে উপরে মিষ্টি কথা বলতো, কিন্তু ওর মন একদম ভালো ছিল না। গরু চড়ানোর কাজ করে কামেশ মাসে একবার বোন আর বন্ধুর সাথে দেখা করতে যেত, আর পরের দিন কাজ করতে ফেরত আসতো। কিছুদিন পরে একবার যখন শালপুরে ভালো বৃষ্টি হলো না, মহিদর সব মজদুরদের আর গরুগুলোকে পাশের জঙ্গলে নিয়ে যেতে বলল। যদিও জঙ্গলের রাস্তাটা নতুন ছিল, কামেশ রাস্তাটা ভুলে গেল। কোনো কিছু না জেনে এদিক ওদিক ঘুরে যাচ্ছিল। এটা জানতো না যে ওর সাথে অন্য মজদুররা কোন দিকে চলে গেছে। অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। ও বুঝতে পারছিল না কৈলাসপুর পৌঁছানোর জন্য কোন রাস্তাটা ধরবে। রামু, তুমি কোথায়? সোমু, তুমি কোথায়? তুমি কি আমার আওয়াজ শুনতে পারছো? চিৎকার করার পরেও কেউ ওর উত্তর দিল না। গরুগুলোকে একটা গাছের সাথে বেঁধে দিল। রাস্তা খুঁজে এগিয়ে যাচ্ছিল। অন্ধকারে ভালো করে দেখতে না পাওয়ার দরুন পা পিছলে পড়ে গিয়ে পাহাড় থেকে তলায় পড়ল একটা ছোট্ট পুকুরের মধ্যে। যখন ও বাইরে বেরোলো, ও দেখলো একটা ঘন জঙ্গল, যেখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। অন্ধকারে এত গভীর জঙ্গল পার করাটা ঠিক হবে না। সকাল অবধি এইখানেই থাকা ভালো। এইটা ভেবেও একটা গাছের উপরে চড়ে যায়, আর ওর ডালের উপরে বসে ভয়ের চোটে সূর্য ওঠার অপেক্ষা করতে থাকলো। মধ্যরাত্রির পরে কোথা থেকে একটা মহিলার কান্নার আওয়াজ পায়। ও গাছ থেকে নিচে নামে আর আওয়াজের দিশার দিকে গেল। ও দেখলো যে একটা ছোট্ট গুহার মতন ছিল। কামেশ ভয় পেয়ে বাইরে থেকে উকি মারে যে ভেতরে কে আছে। আর খুবই সুন্দর মেয়ে, মশালের আলোয় সোনার মতন চকচক করতে দেখা যাচ্ছিল। একটা ভয়ানক মানব মূর্তিটা ওর কোলের উপরে মাথা দিয়ে শুয়েছিল। কামেশ ভেতরে যেতেই যাচ্ছিল, বউটা ওকে ভেতরে না আসার ইশারা করে আর একটা কাগজ ওর দিকে ফেলে দেয়। কামেশ ওটাকে নিয়ে পড়ছিল। যদি ভেতরে আসবে তাহলে মারা যাবে, সাবধান। আমাকে দয়া করে বাঁচাও, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু তুমি কে? এই গুহাতে তুমি কি করছো? আমার নাম মঞ্জুরি, আর পাহাড়ের ওপারে দূরে আমার গ্রামের নাম জাবরি। আমাদের বাড়ির কাছে একটা রাক্ষসী নিজের মেয়ের সাথে থাকতো, কিন্তু ওই রাক্ষসীর মেয়েটা একটা কালো শুয়োরকে খুবই অদ্ভুতভাবে লালন পালন করত। ওই শুয়োরটাকে কোলে নিয়ে ঘুরত। সেটা দেখে আমার হাসি পেত, অন্যদিকে একটু ঘেন্নাও হতো। এইটাই কারণ যে আমি ওই রাক্ষসীর মেয়েটার সাথে বন্ধুত্ব করিনি। একদিন ওই শুয়োরটা আমাদের উঠোনের পেছনে গাছগুলোকে উপড়ে দিয়েছে আর সব রাঙাগুলো খেয়ে ফেলেছে। সব কটা সবজি খারাপ হয়ে যায়। এমন প্রথমবার হয়নি। আমার মা বাবা আর এই রাক্ষসীর মধ্যে এই কথাটা নিয়ে অনেকবার ঝগড়া হয়েছে। তাও শুয়োরটাকে ও বেঁধেই রাখতো না। আমার মা বাবা শুয়োরের উপরে খুব রাগ করলো, তাই জেনে বুঝে রাঙা আলুগুলোর মধ্যে বিষ মিশিয়ে পেছনে রেখে দিল। এক রাত্রি শুয়োরটা ওই রাঙা আলুগুলো খেয়ে ফেললো। পরের দিন মরে গেল। রেগে মেগে ওই তান্ত্রিকা অনেকগুলো রহস্যময় শূদ্র পুজো করলো, যার ফলে আমার মা বাবা রক্তবমি করে মারা যায়। আমি অনাথ হয়ে গেলাম। কিছুদিন পরে তান্ত্রিকার মেয়েও শুয়োরটার মৃত্যুর দুঃখে মরে গেল। সে মেয়ের মৃত্যুর দায়ী আমাকে করলো। ও আমাকে তক্ষুনি বেঁধে দিল আর এই গুহাতে নিয়ে এলো। ও নিজের মেয়ের মাথা আমার কোলে রেখে দিল। যদি আমি ওর মাথাটা মাটিতে রেখে দিই, তাই চারিদিকে ভূত প্রেত দিয়ে আমার উপরে চোখ রাখার জন্য রেখেছে। ওরা আমাকে মেরে ফেলবে। সারা জীবন এরকমই থাকার ও আমাকে শ্রাপ দিয়েছে, তারপর মরে গেছে। যদি আমার কোল থেকে ওর মাথাটা নামাই আর 3 মিনিটের মাথায় ওর মাথাটা যদি আমার কোলে না রেখেছে, ভূত প্রেত আমাকে মেরে ফেলবে। আর যেই আমি ওই পাথরের মাথাটাকে কোল থেকে রাখবো, গুহার দরজা বন্ধ হয়ে যাবে। যদি কেউ
এই গুহার মধ্যে ভুল করে ঢুকে যায় আর 6 মিনিট অবধি ভেতরে থাকে, তাহলে ভূত প্রেতকে মেরে ফেলবে। তাই আমি ইশারায় বললাম যে ভেতরে আসা বিপদ। আমি এই দুটো পত্র লিখলাম আর ওগুলোকে নিজের কাছে রাখলাম। মাসের পর মাস এই অপেক্ষা করছিলাম যে কেউ আমাকে সাহায্য করতে আসবে। এত বছর পরে আপনি আসলেন। এইসব পড়ার পরে কামেশ মঞ্জুরির কোলে ওই পাথরটা আরো যেন ভয়ঙ্কর দেখা গেল। গুহায় না ঢুকেই বাইরের থেকেই, আমি ভুল করে এসে গেছি, যেরম হোক করে আমি তোমাকে রক্ষা করব। আমাকে বাঁচানোর জন্য এই পাথরের মাথাটাকে আমার কোল থেকে নামানোর 3 মিনিটের মধ্যে অন্য কাউকে নিজের কোলের উপরে রাখতে হবে। এইটা শুনে কামেশ বুঝতে পারলো না যে কি করবে। ও ভেতরেও যেতে পারছিল না, আর এরম কথা জেনে মেয়েটাকে এই দয়নীয় অবস্থায় ছেড়েও যেতে পারছিল না। অনেকক্ষণও ভাবতেই থাকলো। গুহার বাইরে ঘুমিয়ে পড়ল। ভোর হয়ে গেছিল। যখন ও উঠল, গুহায় দেখল মঞ্জুরির চোখ লাল হয়ে গিয়েছিল। মঞ্জুরির পুরো গল্পটা শুনে কামেশের খুব দুঃখ হলো। যদি আমি রক্ষা করেও নি, তাহলে সে কোথায় যাবে? ওর বাবা মাও মারা গেছে। এত ছোট বয়সে সে অনেক কষ্টই দেখেছে। এত সুন্দর মেয়ে যদি কোনো বড় ঘরে বিয়ে হতো, তাহলে কত সুখে থাকতো। এমনিতেও আমাদের মহিধর সাহেবের জন্য কোণে খোঁজা হচ্ছে। এর যদি বিয়ে মহিধর সাহেবের সঙ্গে হয়ে যায় ভালো হবে। ও ভাবল, ভয় পেও না মা, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আমি বুঝতে পারছি না এখান থেকে কৈলাসপুরা কি করে আমি যাব। আমার ভয় লাগছে যে আপনি চলে যাবেন। অনেক দিন পরে কোনো মানুষকে দেখলাম। দয়া করে আমাকে বাঁচিয়ে নিন। যেমনটা বলছি তেমনই করুন। ভেতরে এসে এই মাথাটাকে নিজের কোলে রেখে নিন। শুধু 3 মিনিট। অনেক বছর ধরে বসে আছি, পিঠে ব্যথা হচ্ছে। দয়া করে আমার কথা শুনুন, ভেতরে আসুন। কিছুদিন আরো ধৈর্য ধরুন, আপনি সমাধান পাবেন। আমি আমার মালিককে নিয়ে আসব। আপনি যদি জানেন দয়া করে বলুন কৈলাসপুরা কি করে যাব। এখান থেকে ঝর্ণার উপরে চড়ে যাও, তখন নাগ পাহাড়ি পৌঁছে যাবে। ওখান থেকে ডান দিকে গিয়ে একটা সেতু আসবে, ওটা পার করে 3 ঘন্টা পূব দিকে চললে কৈলাসপুর পৌঁছে যাবে। ও ঠিক আছে বলল, আর মঞ্জুরির বলা রাস্তায় হেঁটে গেল। অনেক মুশকিল করে কৈলাসপুরা পৌঁছে গেল। গ্রামের প্রধানের ছেলে মহিধরকে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানালো। কি ব্যাপার, তুমি আমার গরুগুলো বিক্রি করে আমাকে গল্প শোনাচ্ছ? তোমাকে গাছে বেঁধে প্যাঁদালেই তুমি সব সত্যি বলবে। আমি যা কিছু বললাম সব সত্যি। আমি নিজের জীবনে এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। আপনার স্ত্রী হওয়ার সব গুণ আছে ওর মধ্যে। দয়া করে আপনি আমার সঙ্গে আসুন, আমি সব দেখাচ্ছি। আমার 4টে গরুর কি হলো সেইটা বলো। আরে, দেবকন্যার মতন মেয়েকে আপনার স্ত্রী করতে বলছি, আর আপনি গরুর ব্যাপারে জিজ্ঞেস করছেন? আপনার সব গরু সেইখানে সুরক্ষিত আছে। ঠিক আছে, আগে সব গরুর কাছে যাওয়া হোক। তুমি কি আমাকে ছাড়া ওই মেয়ের ব্যাপারে কাউকে বলেছো? না সাহেব, আপনার কাছে সোজা এসে আপনাকেই বললাম। কাউকে বলো না। রামুকে গাড়ি বের করতে বলো। এইটা বলে মহিধর কামেশের সাথে ঘোড়া গাড়ি করে জঙ্গলের দিকে চলে গেল। ও ওই স্থানে গেল যেখানেও গরুগুলোকে বেঁধে রেখেছিল। ওদেরকে খুলে রামুর সাথে গরুগুলোকে ফেরত পাঠিয়ে দুজনে ওই গুহার দিকে চলে গেল যেখানে মঞ্জুরি ছিল। অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে ওরা গাড়ির থেকে নেমে পড়ল। এইখান থেকে আর গাড়ি যাবে না, আমাদেরকে হেঁটেই যেতে হবে। পাহাড় থেকে নেমে গুহায় গেল। মহিধরের চোখ চকচক করে উঠল যখন ও গুহার বাইরে থেকে মঞ্জুরিকে বসে থাকতে দেখল। কি সুন্দর, কি সুন্দর, তুমি সত্যিতে অপ্সরার মতন দেখতে। যেই মহিধর গুহার মধ্যে পা রাখতে চলেছিল, দাঁড়ান সাহেব, তাড়াহুড়ো করলে আপনার প্রাণের বিপদ হতে পারে। ও নিজের পকেট থেকে মহিধরকে কাগজটা দিল আর ওকে সবকিছু বিস্তারিতভাবে জানালো যেগুলো ও জানতো। আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। কেউ এসে আমার কোলে এই মাথাটাকে নিজের কোলে নিয়ে নাও। এটা করলে আমার উপর থেকে সাপটা চলে যাবে, না হলে আমার উপরে হামলা করবে, আমাকে মেরে ফেলবে। ওহো, আমার হবু স্ত্রীর জন্য এটা কত বড় বিপদ।
আমরা সেই বাচ্চাটাকে কি করে বাঁচাতে পারবো? তাকে গ্রামে নিয়ে এসে ওর সঙ্গে বিয়ে করার কোনো উপায় নেই নাকি? আছে সাহেব, ওর কোলে থাকা সেই পাথরের মাথাটা যদি কেউ নিজের কোলে রেখে নেয় তো। মাহিদার কিছু ভাবলো, যেন মাথায় কিছু যুক্তি এসেছে। আরে এটা তো কিছুই নয়, আমি একটা সিদ্ধ তান্ত্রিককে জানি। তাকে যদি এইখানে নিয়ে আসি, সে এক মুহূর্তে পাহাড়টাকে ভেঙে ওই মেয়েটাকে বাঁচাতে পারে। ততক্ষণ তুমি সেই মেয়েটার জায়গায় নিজের কোলে সেই পাথরটা রেখে নাও। আমি তান্ত্রিককে নিয়ে আসছি। আমরা দুজনে একসঙ্গেই আসি। আমার সেই গুহাতে একলা যেতে ভয় করছে। ভয় পেও না, আমি নিজে ভেতরে চলে যাব। তুমি গিয়ে তান্ত্রিককে ডেকে আনো। সেই মেয়েটা কিছুক্ষণের জন্য একটু খুশি থাকবে। হ্যাঁ সত্যি, কিন্তু আমি তো জানি না সে সিদ্ধ তান্ত্রিক কোথায় থাকে আর তাকে কেমন দেখতে। আমি তো আবার ঘোড়া গাড়িও চালাতে জানি না। আমি এই সব ভেবেই বলছি, তুমি এক কাজ করো, সেই মেয়ের জায়গায় গিয়ে বসে পড়ো। আমি তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি। শেষমেশ কামেশ ভেতরে গেল আর 3 মিনিটের মধ্যে শিলাটাকে নিজের কোলে নিয়ে নিল আর মেয়েটাকে সুরক্ষিতভাবে গুহার থেকে বাইরে বার করে আনলো। মাহিদার মঞ্জুরিকে নিয়ে নিজের গ্রামে চলে গেল। বড়দেরকে রাজি করলো আর অনেক বড় করে ওর সাথে বিয়ে করলো। কামেশকে বাঁচানোর জন্য আপনি সিদ্ধতান্ত্রিককে কবে আনবেন, যে গুহায় ফেসে বসে আছে? কোনো সিদ্ধ তান্ত্রিক নেই মঞ্জুরি। তাকে আমি বিশ্বাস করানোর জন্যে সেদিনকে মিথ্যে বলেছিলাম। চাকর বাঁচুক মরুক আমার কি, আমি তোমার জন্যে তাকে গুহাতে বলি দিলাম। এটা বলে মহিদর বাড়ি ছেড়ে চলে গেল আর গ্রামে গেল। মঞ্জুরি এটা জেনে খুব দুঃখ পেল। ওর বর এত দুষ্ট ও অসহায় ছিল। স্বামীর কথা না মানার ওর কোনো সাহস ছিল না। মাসের পর মাস কেটে যায়। ওর ভাই যে প্রত্যেক মাসে বাড়ি আসতো, 2 মাস ধরে বাড়ি আসছিল না। চিন্তায় কল্পনা বাড়িতে অপেক্ষা করছিল। বন্ধু যখন 2 মাস ধরে ওকে দেখা করতে আসলো না, ওর বাড়ি গিয়ে কল্পনাকে জিজ্ঞাসা করে। তখনও জানতে পারে যে কামেশ 2 মাস ধরে ওর বাড়ি আসেনি। প্রসাদ তক্ষুনি কৈলাসপুরীতে প্রধানের বাড়ি গিয়ে কামেশের কথা যখন জিজ্ঞাসা করে, সে অনেক বড় চোর। 2 মাস আগে সে আমার গোয়াল থেকে 4টে গরুকে খাওয়াতে নিয়ে যায় আর কখনো ফেরেনি। সে আমার অনেক ক্ষতি করেছে। মিথ্যে, তুমি যা বলছো সবকিছুই মিথ্যে। আমার বন্ধু চুরি করতে পারে না। নিজের গরুর বিনিময়ে সোনার আংটি রেখে নাও। আর হ্যাঁ, আমার বন্ধুকে চোর বলবে না, আমি সহ্য করব না। যখন ও যাচ্ছিল, পশুশালার পাশে দাঁড়িয়ে থাকা রামু এসব দেখলো। তক্ষুনি প্রসাদের কাছে গেল। সেদিন যা যা ঘটেছিল সব কথা জানালো। সাহেব, সেদিনকে আমি কামেশ আর সাহেব ঘোড়া গাড়িতে চড়ে জঙ্গল থেকে গরু আনতে গেছিলাম। ওরা গরু দিয়ে আমাকে পাঠিয়ে দিল, কিন্তু ওরা কোথাও গেছিল। সেদিন থেকে আর কামেশকে পাওয়া যাচ্ছে না। আর একটা বিদঘুটে ব্যাপার হলো, পরের দিন সাহেব সুন্দর একটা মেয়ে নিয়ে আসে আর তার সঙ্গে বিয়ে করে। কে জানে কোন মুহূর্ততে সেই মেয়েটা এসেছিল। সেই দিন থেকে গ্রামে ভূতেদের অশান্তি। সেদিন থেকে রাতে অর্ধেক মানুষ আর অর্ধেক জানোয়ারের রূপের মনুষ্য লোকেদের আর পশুদেরকে মেরে মেরে খাচ্ছে। ওকে ধরে আর মারাতে অসমর্থ গ্রামের লোকেরা অনেক বিপদের সঙ্গে লড়ছে। রামু, তোমার কাছে কি আমার কামেশের কাপড় আছে? নিশ্চয়, আমরা সবাই তো একটা ঘরেই থাকি। ওর কাপড় ওর বাক্সতে আছে। রামু গেল আর কামেশের পুরনো কাপড় আনলো আর প্রসাদকে দিল। শেরু, এসে যা।
এমন বলার পর ঘোড়া গাড়ির থেকে বাঘের মতন ওর পোষা কুকুর শেরু লাফালো। কামেশের পরা কাপড়ের গন্ধটা শুঁকে জঙ্গলের দিকে দৌড়ালো। প্রসাদ ঘোড়া গাড়ি করে কুকুরের পেছনে দৌড়ালো। নাক টিলায় পৌঁছে গাড়িটাকে একটা গাছের সাথে বেঁধে দিল আর শেরুর পেছনে হাঁটা মারল। শেরু গুহার কাছে গেল আর ওখানে থেমে জোরে জোরে চিৎকার করলো। প্রসাদ ভেতরে পা রাখতেই যাচ্ছিল। না বন্ধু, ভেতরে আসিস না, বিপদ আছে। ও নিজের পকেট থেকে কাগজ বার করলো, গুহার বাইরে সেটা ছুঁড়ে ফেলে গুহার ভেতর থেকে সব যা ঘটেছিল বলল। তোমার সাহেব মহিধর প্রতারণা করেছে তোমার সঙ্গে। এইসব না বলে গরুর দোষ তোমার ঘাড়ে ঠেলে দিয়েছে। যে তোমার আমি ঠিকানা জানলাম, ভাগ্যিস তোমার সঙ্গে কাজ করে থাকা রামু তোমার ঠিকানা বলে দিয়েছিল। তুমি যা যা বলছো এই কাগজে লিখে থাকা সব কথাগুলো কিংবা গ্রামের ঘটনার সঙ্গে কোনো সম্বন্ধই নেই। নিশ্চয়ই রহস্য আছে। এই সময়তে একটাই লোক আমাদেরকে বাঁচাতে পারবে। ভূত, প্রেত, পিশাচ, তান্ত্রিক, কালা জাদু সব বিদ্যা জেনে থাকা একমাত্র মন্ত্র কাকি। বন্ধু ধৈর্য ধরো, আমি মন্ত্র কাকিকে নিয়ে আসছি। মহুয়ায় মন্ত্রজানা কাকিকে সব কথা জানানো হলো আর কামেশ যে কাগজটাকে দিয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো। কাকি ওটাকে পড়তেই যাচ্ছিল, কিন্তু যেই সেটাকে দেখলো অক্ষরগুলো উড়ে গেল। কাকি তক্ষুনি তার উপরে মন্ত্র জল ঢেলে পড়ার চেষ্টা করলো, কিন্তু কোনো ফায়দা হলো না। এটা মানুষের হাতের লেখা নয়, এটা দুষ্ট আত্মারা লিখেছে। খুব শিগগিরই এটা শেষ করতে হবে, না হলে বিপদ ঘটবে। তক্ষুনি শেরুর সাথে দুজনে ঘোড়ার গাড়িতে বসে চলে যায়। যখন মন্ত্রজানা কাকি কামেশকে বাঁচানোর জন্য গুহায় গেল, চারটে কঙ্কাল ওনাকে মারার জন্য চার কোণার থেকে ওর উপরে হামলা করলো। নিজের জাদু দণ্ড দিয়ে ওকে টুকরো টুকরো করে চাটনি বানিয়ে দিল। গাবরা জামান জো, বলো তুমি কে আর তোমার গল্প কি? যখন ও মন্ত্র পড়ে প্রশ্ন করলো, কামেশের কোলে যে শিলাটা ছিল সেটা উঠে দাঁড়ালো আর বলতে শুরু করলো। আমার নাম জয়বর্ধন। আমি এক তান্ত্রিক যে নিজের জাদু শক্তির ব্যবহার ভালো কাজের জন্যই করে। অনেক বছর আগে যখন আমি অগম্য পর্বত থেকে আসছিলাম, আমার দেখা বিষাধারী নামের এক মেয়ের সঙ্গে হয়। প্রথম দেখাতে আমি তার প্রেমে পড়ে যাই। কিছুদিন পরেই আমরা বিয়ে করে নিই। আর কিছুদিন পরে আমি বুঝতে পারলাম সে কোনো মানুষ নয়, এক মোহিনী পিশাচ। সে বাইরে নিজের সৌন্দর্যের সঙ্গে একটা মানুষের মতন দেখা দিত, কিন্তু রাত্রে একটা ভয়ঙ্কর রূপ ধরে সে মানুষ আর পশুদেরকে খেয়ে ফেলতো। যদি সে জানতে পারত যে আমি এই বিষয়তে জানি, তাহলে সে আমাকেও মেরে ফেলতো। তাই তাকে মারার উপায় আমি নিজের মন্ত্রবিদ্যা দিয়ে জানার সময় আর চেষ্টা করতে করতে। মোহিনী পিশাচকে মারতে পারা যাবে না, ব্যাস শুধু দাবিয়ে রাখতে হবে। ওর বিবাহিত স্বামী ওর কোলে প্রাণ ত্যাগ করার জন্য নিষিক্ত মন্ত্র পড়ার সাথে সাথে ওর অর্ধেক শক্তি সবের মধ্যে প্রবেশ করবে, সবটা পাথরে বদলে যাবে। ওই পাথরের ভার থেকে ও বাঁচতে পারবে না যতক্ষণ ওই শিলাটা কোলে থাকবে। মানবরূপী মোহিনী পিশাচকে কিংবা মানবকে খিদে, তেষ্টা, ঘুম, অসুখ, জ্বর, পেচ্ছা, মলমূত্র কিচ্ছু তার পাবে না, যতই তার সময় হয়ে যাক বা যতই বছর কাটুক। এই বলে আমাকে বিস্তৃত মন্ত্র বলে। আমি নিজের শক্তি দিয়ে আমাকে রক্ষা করে থাকা প্রেতাত্মা উৎপন্ন করে আমার স্ত্রী মোহিনীকে বাঁধার ব্যবস্থা করি, যাতে সে পালাতে না পারে, অন্য কেউ ওর মায়াতে ফেসে এই গুহাতে ঢোকার চেষ্টা না করে, কেউ তাকে মুক্ত না করতে পারে।
যে কেউ এই গুহাতে 6 মুহূর্ত ঢোকার পরে তাকে আমার রক্ষা পিশাচ যেন মেরে ফেলে। তাই আমি গুহা বন্ধন করি, আর এইভাবেই আমি আমার গুহাকে সুরক্ষিত রাখি। আর নিজের স্ত্রীকে না জানিয়ে প্রেমের ছলনা করে তাকে নিজের গুহাতে নিয়ে আসি, আর তার কোলে মাথা রেখে মন্ত্র উচ্চারণ করলাম। যেই অর্ধেক শক্তি আমার মধ্যে আসলো, আমার মাথাটা পাথরের তৈরি হয়ে গেল, আর সে পিশাচ বন্দী হয়ে গেল। সে বাইরে বের করার শত চেষ্টা করলো, কিন্তু এইভাবে কামেশ নামের এক ছেলে তার প্রভাবে এসে যায় আর ফেসে যায়। যদি তুমি কামেশকে বাইরে নিয়েও যাও, তবুও সে আমার অভিশাপে কিছুক্ষণে রক্তবমি করে মারা যাবে। আমার কাছে আমার অভিশাপ সরানোর শক্তি নেই। যখন আপনি আমার মাথা আমার স্ত্রীর কোলে রাখবেন, কামেশের উপরে থাকা সে অভিশাপ কেটে যাবে, কিন্তু এটা সহজ নয়। প্রসাদকে কামেশের সাথে গুহায় ছেড়ে দিয়ে মন্ত্রজানা কাকি একলা কৈলাসপুরের সাথে রওনা দিল। আমার একদমই বিশ্বাস নেই যে আমি এখান থেকে বেঁচে ফিরবো। আমার তো এই বিশ্বাসও নেই যে আমি আমার বোনকেও দেখতে পারবো। আমি নিজের বোকামির জন্য একটা পিশাচকে বাইরে ছেড়ে দিই আর এত লোকের মৃত্যুর কারক হই। একটা মেয়েকেও দুঃখ থেকে দূর করে ভালো জীবন দেওয়ার জন্যে তুমি তো ভালোই ভেবেছিলে। তোমার মালিক তোমার সঙ্গে প্রতারণা করেছে, সব ভুল তার। তুমি ভয় পেও না, আমি আছি তো। কল্পনা বোন যে রাখি আমাদেরকে বেঁধেছে তার শক্তি ঠিক থাকবে। আর দুদিনের মধ্যে রাখি পূর্ণিমা আসছে। আমার দৃঢ় বিশ্বাস তুমি আমি খুশি খুশি যাব, আর বোন আমাদের রাখি বেঁধে দেবে। তুমি দেখো, মন্ত্র কাকির থাকতে ভয় কিসের? সাহস করো একটু। এরই মধ্যে মন্ত্রজানা কাকি কৈলাসপুরে পৌঁছে লোকি, কিম্বো আর বিড়াল ভূতকে ডেকে সাথে সাথে ওরা মন্ত্রজানা কাকির সামনে এসে যায়। মন্ত্রজানা কাকি গ্রামের প্রধানকে সব ঘটনা বিস্তারিতভাবে জানায়। গ্রামের প্রধান এটা জেনে ভয় পেয়ে গেল যে ওর বাড়ির বউ মানুষ নয়, মোহিনী পিশাচ। মহিদার খুব দুঃখ পেল যে একটা ভালো লোকের সাথে অন্যায় করেছে, আর এক পিশাচের সাথে বিয়ে করেছে। এরই মধ্যে মোহিনী পিশাচিনী চুপ করে ওদের কথাবার্তা শুনে নেয়। তখনই পুরো শক্তি লাগিয়ে মন্ত্রজানা কাকির উপরে হামলা করার জন্য চেষ্টা করে, কিন্তু কিম্বো এসে যায় আর পিশাচিনীকে হামলা করতে থামিয়ে দেয়। ও নিজের শক্তি দিয়ে মোহিনী পিশাচকে বেঁধে দেয়। কিম্বোর হাত থেকে বাঁচতে অসহায় মোহিনী পিশাচ ব্যথায় ছটফট করছিল। লোকে এক পলক দেরি না করে মোহিনী পিশাচকে কিম্বোর সাথে গুহায় নিয়ে গেল। জানোয়ার রূপটা ত্যাগ দিল, মানব রূপে চলে আসলো। যেই ওকে পাথরের টিলার উপরে বসালো, জয়বর্ধন শিলাটা মোহিনীর কোলের উপরে মাথা রেখে দিল আর চোখ বন্ধ করে নিল। মোহিনী আবার থেকে বেঁধে গেল। গুহার থেকে বাইরে আসতে ভয় পাওয়া কামেশকে, তোমার আর ভয় পেতে হবে না রে ছেলে, ভয় না পেয়ে গুহার থেকে বাইরে বেরো, আমি আছি, এমনটা বলে বাইরে এসে গুহার দরজাটা লোকির হাত দিয়ে বন্ধ করিয়ে দিল। জয়বর্ধন সবকিছু ঠিক করেছে, কিন্তু গুহার দরজাটা খোলা ছেড়ে দিয়েছিল। যদি ওটা বন্ধ থাকতো, কেউ ওর ভেতরে যেতে পারতো না। মঞ্জরি যে আমাকে নিজের ছোটবেলার ব্যাপারে শুয়োর ডাইনি মেয়ে বলে, যে সেসব কি মিথ্যে? আরে ওই বোকারে, ও তোকে যা বলেছিল সব মন ভোলানো গল্প। ওর নাম মঞ্জরি নয়, বিষাধারী। ও যে গল্পটা শুনিয়েছে, ওর কোলে তান্ত্রিকা রয়েছে, কিন্তু গুহায় যে পাথরটা ছিল ওটা পুরুষের। তোদের ছেলেদের কোনো মহিলা চোখে জল দিয়ে যা কিছু বলুক বিশ্বাস করে নিস। হ্যাঁ কাকি, তুমি ঠিক বলছো। এত ছোট কথা আমার মাথার মধ্যে তো ঢোকেইনি। তুই নিজেই স্বীকার করেছিস তোর মন্দ বুদ্ধি। ওরা সবাই ওখান থেকে চলে যায়। কামেশ আর প্রসাদ রাখির দিনে বোনের হাত দিয়ে রাখি পড়ে। বোন তো রাখি পরিয়ে দিল, কিন্তু বোনকে এখনো উপহার দেওয়া তো বাকি। দাদারা, আমার কোনো উপহার চাই না, তোমরা যতক্ষণ সুরক্ষিত সেটাই আমার জন্য বড় উপহার। বোনের ভাইকে রাখি বেঁধে থাকা সবসময় সুরক্ষিত।
আমি উৎসবের জন্য তোমার জন্য সোনার আংটি কিনেছিলাম, কিন্তু সেই আংটি কামেশের জন্যে সেই মহিধরকে দিয়ে দিতে হলো। আমাকে ক্ষমা করে, আমি কোনো উপহার দিতে পারলাম না তোমাকে। কামেশ দাদাকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে এনেছো, এর থেকে দামি উপহার কি হতে পারে? তোমরা দুজনে ভালো থাকলে এটাই আমার জন্য কোটি টাকার উপহার। একটা বোন নিজের ভাইদের ভালোটাই চায়। আমি খুবই ভাগ্যবান, মায়ের মতন ভালোবেসে থাকা একটা বোন, আর বিপদে পড়াতে প্রাণের ব্যাপারে না ভেবে বাঁচিয়ে থাকা আমার সেই বন্ধু। বাচ্চারা, যদি গল্প ভালো লেগে থাকে তাহলে নিজের সব থেকে ভালো বন্ধু কিংবা ভাই বোনের নাম কমেন্ট করো, আর এটা নিজের বন্ধু ভাই বোনের সাথে শেয়ার করো।